প্রিয় দর্শক, ইসমাইল মির্জা বসুবরাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আজ কথা বলবো। অতিথি হিসাবে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ভয়েস বাংলার সম্মানিত সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমরা যে বিষয়গুলি কথা বলবো সেটি হচ্ছে সুশাসন, জবাবদিহিতা, ছায়া মন্ত্রিসভা যে গঠন করার কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। শিশু রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি, হাম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে একটি প্যাকেজ 60,000 কোটি টাকার, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতেই সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ আপনার কাছে এই বিষয়টা আসতে চাই যে আমরা বিগত শাসন আমলের কথা যেটি আমরা সবসময় বলবার চেষ্টা করি, সুশাসন জবাবদিহিতার ভীষণ একটা ঘাটতি ছিল। আমরা গণতন্ত্র হরণ হয়ে গেছিলো, আমরা দেখেছি কীভাবে দিনের পর রাতে হয়েছে, কীভাবে আমিডামি নির্বাচন হয়েছে, কীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে। সব কিছু মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ তাদের জোটটা বিরোধী দল অবস্থান করছে। সে অবস্থায় শুরু থেকেই কিন্তু বিরোধী দল অর্থাৎ জামায়াত ইসলাম বলছিল তারা ছায়া মন্ত্রিসভা করবে। তো এটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে কিন্তু এটি রয়েছে। এবং ছায়া মন্ত্রিসভায় যেটি হয় যে তারা সুশাসন, জবাবদিহিতা এবং ওই মন্ত্রণালয়ের যে কার্যক্রম সেগুলিকে ফলো করে এবং সরকারকে নানাভাবে তারা সহযোগিতা করবার চেষ্টা করে বা সরকারের নানা ভুল ত্রুটি দেওয়ার চেষ্টা করে। তো সেটি জানা যাচ্ছে যে হয়তো বা এই বাজেটের আগেই তারা ছায়া মন্ত্রিসভা করতে পারে বিরোধী দলের পক্ষ থেকে। আপনি এই বাংলাদেশের যে এখন বিরোধী দল, যেহেতু যুক্তরাজ্য বা নিউজিল্যান্ডের কথা বলছিলাম, তারা কিন্তু একটা কথা বলেছিলেন যে আমরা রাজপথেও থাকবো, সংসদেও থাকবো। এখন বাংলাদেশের রাজপথে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা, সরকার গঠিত হয়েছে 100 দিন এখনও প্রায় কাছাকাছি মাত্র, এবং ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে, মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি। সে অবস্থায় বিরোধীদের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা, সুশাসন, জবাবদিহিতা, সংসদকে প্রাণবন্ত করা, দেশের মানুষের কল্যাণে ভূমিকা পালন করা, আপনি কীভাবে দেখছেন এই ছায়া মন্ত্রিসভাকে, মন্ত্রী সংসদ গঠন করাকে? এটা তো ভালো, কিন্তু আমাদের এখানে যে বিরোধী দলের যে কাঠামো, এবং মোটামুটি প্রথম সেশনেই একটু বোঝার চেষ্টা করছি যে তাদের বুদ্ধিদীপ্ত চেহারাগুলো, কিন্তু সেখানে কিন্তু আমি খুব হতাশ। তেমন কোনো নেই। বিএনপির অবস্থানেও যে বিএনপি খুব ভালো রোল প্লে করতে পারছে তা না, কিন্তু সেটাকেও কাউন্টার করার মতন তাদের যেই সেট আপটা, এটা আমার কাছে খুব দুর্বল মনে হয়েছে। ফলে ধরেন জামাতের মধ্যে ওই যে শিশির মনির, তারপরে মাসুদ সাহেব আর 2-4 জন ছাড়া বাকিগুলিকে আমাকে আপ টু দ্য মার্ক মনে হয় না। জামাতের আমির ঠিক আছে, কিন্তু বাকিদের বা এমনকি 14 গ্রামের যে ওনার নাম আব্দুল্লাহ তাহের, যে হ্যাঁ, উনিও বেশ ক্যাপাবল। এরকম সব মিলায় 5-7 জন ছাড়া বাকিগুলি কিন্তু একেবারেই না। দেখেন তাদের সিলেকশনের এটা দেখেন, আমির হামজার মতন লোক একেবারে অখাদ্য নিয়ে তার এমপি বানায় সংসদে নিয়ে আসছে। বাকিরা যখন কথা বলা শুরু করবে তখন আরও পরিষ্কার হবে যে তাদের এইটা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভার মতন একটা করা, এটা চারটিখানি কথা না। সেই পড়াশোনা, সেই বুদ্ধিদীপ্ত মানসিকতাটা আমি এখনও পরিষ্কার না। এমনকি যদি বলেন যে মূল যে মন্ত্রিসভাটা, যেটা দৃশ্যমান মন্ত্রিসভা, সেই দৃশ্যমান মন্ত্রিসভার মধ্যেও আপনি কতজনকে বা এখন পাবেন? 8 জন, 10 জন, 12 জন, এই তো। বাকিরা কিন্তু এখনও প্রস্ফুটিত হয়নি। তো এই জন্য আমি চূড়ান্ত দেব না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি যে বিরোধী দলের যে ছায়া মন্ত্রিসভার যে চিন্তাভাবনা, সেটা সম্ভবত ওই ক্যাপাবিলিটিটা তারা এখনও নাই। কয়েকটা দেখেন খুব জ্বলন্ত ইস্যু ছিল যেগুলো তারা বলতে পারত। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সবচেয়ে আলোচিত আপনার বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তিটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একমাত্র রুবিন ফারহানা এটা কিছুটা উত্থাপন করার সুযোগ পেয়েছে, বাকিরা কিন্তু নীরব। তা আপনি বিরোধী দলের যা রোল যেটা থাকে, তারা তো জনগণের যে সংকটগুলো সেগুলি নিয়ে খুব তারা রোল প্লে করবে। এমনকি দেখেন তাদের যে জুলাই সনদের কথা তারা বলে,
সেই সনদেও যখন কি সরকার কমিটি করলো, সেই কমিটিতে তারা থাকতে চাইল না, অথচ এটা তাদের মূল এজেন্ডা। তারা বারবার সব কিছু বাদ দিয়ে জুলাই সনদের কথা বলে। তারপরে আপনি তেল ক্রাইসিসের সময় যে অব্যবস্থাপনাটার যে অভিযোগটা, সেই অভিযোগগুলো নিয়ে কি খুব কার্যকরভাবে তারা রোল প্লে করেছে, যে কোথায় কোথায় অব্যবস্থাপনা, কোনটা ব্যবস্থাপনা হলে ঠিক হতো, এইরকম যে একটা কিছু চিত্রটা সরকারের বিপরীতে তারা যে তুলে ধরতো, যে এইভাবে যদি ডিস্ট্রিবিউট করা হতো এবং ম্যানেজমেন্টের এটা রোলটা যদি এইভাবে হতো, তাহলে এই সংকটটা দূর হতো, এটা কিন্তু কিছুই বলছে না। তারপরে দেখেন সবচেয়ে আগলি গেম প্লে করছে তারা, এই যে রামিসার এটা আমরা জানি যে এই সংকটটা তো কোনো সরকার, কোনো রাজনৈতিক দল না, এটা দীর্ঘদিন আমাদের সমাজের যে বিকৃতি, মানসিকতা, মাদকাসক্তি, বেকারত্ব, এর ফলে যে কিছু মানে মানুষের মধ্যে যে পশু প্রবৃত্তি, এইটার একটা ক্রাইসিস, তার বহিঃপ্রকাশ ঘটলো। সেখানে তারা এমনভাবে কথা বলা শুরু করলো যে এটার জন্য মনে হয় বিএনপি সরকার দায়ী, এবং একটা সরকারকে প্রতিপক্ষ ভিলেন দাঁড় করায় তারা যেই ধরনের উন্মত্ততা এখানে করলো, তার প্রতিফলন কিন্তু আমরা চট্টগ্রামে দেখলাম, যে সেখান থেকে বলছে যে অভিযুক্তকে তাদের হাতে তুলে নিয়ে। তো এই যে ধরেন এই জায়গাগুলোতে এখন তাহলে সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি কোথায়? কেউ তো মানে জনগণকে নিয়ন্ত্রণ করা, সেই কাজটা সেই ইউনূস সরকারকে আমরা দোষ দিতাম যে এটা রাজনৈতিক সরকার না বলে এই ধরনের হচ্ছে। তো এখন তো রাজনৈতিক সরকার, সংসদের ভেতরে বাইরে শুধু রাজনীতি আর রাজনীতি। বিএনপি জামাত আছে সংসদের ভেতরে, বাইরেও আছে, কিন্তু আমরা তো সেইটার রোল প্লে করতে দেখছি না। কিন্তু আবার আমি স্লোগান দিচ্ছি, আমি দোষ চাপাচ্ছি, কিন্তু যখন একটা মব তৈরি হচ্ছে তখন সেই মবটা নিয়ন্ত্রণের জন্য তখন যে স্থানীয় লোকাল পর্যায়ে যে বিএনপি জামাতের যেই রাজনৈতিক ভূমিকা, সেটা তো আমি দেখছি না। তাইলে আমার এই ছায়া মন্ত্রিসভা, দৃশ্যমান মন্ত্রিসভা, কোনো কিছুই তো খুব এফেক্টিভ না। কোথায় সেই গেল? আপনার এত বড় শক্তি, আপনার চট্টগ্রামে বিএনপির এত বড় শক্তি, জামাতের, যারা মিটিং করলে লক্ষ লক্ষ মানুষ দেখি, তো যখন কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যায়, তো তাদের কি আপনারা সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে তার সাথে যুক্ত হন, আর যদি সমর্থন না করেন তাদেরকে নিয়ন্ত্রণ করেন। কই আমি তো সেটা নিয়ন্ত্রণ করতে দেখি না। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে ওই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের পোশাক পরায় তাকে মানে বিদ্যুৎ অফ করে দিয়ে 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাকে দৌড়াইতে হলো। তাহলে কি ইউনূস সরকার, কি বর্তমান সরকার? আমি তো কোনো দেখছি না। সামাজিক রাজনৈতিক শক্তিগুলি কোথায়? তা আপনি কি মন্ত্রিসভা করবেন? মানে ছায়া মন্ত্রিসভারও আমি কোনো রোল দেখছি না ক্রাইসিসের সময়। যখন আমার ক্রাইসিস, আমি তো দেখলাম না যে লাইনটা ঠিক করা, যে এই যে এত দীর্ঘ লাইন, আমরা যে গাড়ি নিয়ে দাঁড়ায় আছি তেল নেব বলে, তো কই আমি তো জানলা খুলে তো জামাতের কর্মীও দেখলাম না, বিএনপির কর্মীও দেখলাম না। কিন্তু মন্ত্রীরা যে বলতেছে যে কোথাও পেট্রোল পাম্প সব ঠিক আছে, জানান। তো আমার কথা হলো কি, দেখেন ক্রাইসিসের সময় আমার পাশে কে দাঁড়ালো, এটা হলো গুরুত্বপূর্ণ। ক্রাইসিসের সময় আমার পাশে আমি কাউকে পাইলাম না, তা আমার ছায়া মন্ত্রিসভা, দৃশ্যমান মন্ত্রিসভা, ওটা মানে সবই অকার্যকর। ওই ছায়া মন্ত্রিসভাতে এনসিপি নেতারও তো যুক্ত হতে পারেন, তাদের নিয়ে তারা আপনার যদি ছায়া মন্ত্রিসভা, যারা সব সময় দেখেন বেশি রাস্তায় ছিল, রাজপথে, এখন মনে হচ্ছে মানে বিএনপি এবং জামাতকে টেক্কা দিয়ে এরা সবচেয়ে বেশি মানে মানে ক্ষমতার চেয়ারে বা ক্ষমতার ঘরে তারা বসবাস করছে, এই এনসিপি নেতারা। তাদেরকে তো কোথাও দেখা যায় না, একটা জায়গায় আমি তো দেখি না যে তারা বরং আমি কি দেখি, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে পাহারা দেওয়ার জন্য আকাশি রঙের মানে একই রকমের মানে টি শার্ট পরে তাকে পাহারা দিয়ে মসজিদে নিয়ে যাচ্ছে। তো এখন মানে এনসিপি নেতাকর্মীদের দায়িত্ব হয়ে গেছে ওই যে আলোচিত যেই নেতাগুলো আছে তাদেরকে পাহারা দেয়া। তো এরা তো জনগণকে পাহারা দেবে কি, জনগণের পাশে দাঁড়াবে কি? এখন তো তারা নিজেদের নিরাপত্তার জন্যই তো এখন তারা ব্যতিব্যস্ত থাকে। তো ফলে রোল কিন্তু নেই, মাঠ পর্যায়ে কিন্তু কারো কোনো রোল নেই। হঠাৎ হঠাৎ করে আপনার মিছিল বের করতেছে, কি মিছিল, কি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বলতেছে যে কি চান্দা লাগলে চান্দা নে, ধর্ষকের ফাঁসি দে। তার মানে এর সাথে এই চান্দার সাথে এই ধর্ষণের এই সম্পর্কটা কি? মানে ঘুরে ফিরে যদি আপনার অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না।
এখনকার যে সংকটটা কি এখন অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, কর্মসংস্থান নেই, তারপরে আপনার হচ্ছে যে ভয়ঙ্কর এই যে আইন শৃঙ্খলাজনিত এই যে ধর্ষণের প্রতিদিনই তো আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছে ধর্ষণের ভয়াবহতা, মানে আমি খুবই হতাশ এবং ক্ষুব্ধ। তো এই যে সংকটগুলির ক্ষেত্রে তরুণ সমাজের কোনো কি ভূমিকা নেই? তারা কি দুয়ারে দুয়ারে যাচ্ছে বা পাড়ায় পাড়ায় সভা করছে? কয়টা সভা করছে যে এই ধর্ষকদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন? আপনি শুধু রাজনৈতিক কারণে আপনি মাঠে নামবেন, কিন্তু এই যে মানুষের এই যে ক্রাইসিসগুলো এখন যে সবাই দেখেন যারই ঘরের সন্তান আছে, বিশেষ করে কন্যা সন্তান, তারা কিন্তু এখন আতঙ্কিত। মানে কেউ তো নিরাপদ না, আপনি মাদ্রাসায়ও নিরাপদ না, আপনার সাধারণ স্কুলেও কোনো জায়গায় না, এমনকি বাসা বাড়িতেও নিরাপদ না। সেটা তো আমরা রামিসার ঘটনায় দেখলাম। তো এই অবস্থায় আপনাকে তো মানে রোল প্লে করতে হবে। সেই কোনো ক্ষেত্রেই তো কোনো কারোরই কোনো আমি ভূমিকা দেখছি না, যার জন্য তরুণদের প্রতি আমরা ছিলাম, খুব আশাবাদী ছিলাম যে ওরা বোধহয় পাড়ায় পাড়ায় নেমে এই যে মাদকের বিরুদ্ধে, তারপরে মাস্তানির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে তারা লড়াই করবে। কিন্তু এখন দেখা গেল আস্তে করে তারা যে এখন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য পার্লামেন্টে যাচ্ছে, এখন চিন্তা করতেছে যে একটু যদি বেকায়দা পড়ে তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়া যায় তাহলে বোধহয় চলে আসবে। বলে না যে 15 বছর লাগছে শেখ হাসিনাকে ফেলতে, আর এই তারেক রহমানের এতে 15 ঘন্টাও লাগবে না। তাই ঘুরে ফিরে লক্ষ্যটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, আর কোনো দায়িত্ব নেই। এইদিকে যে আমরা শেষ হয়ে যাচ্ছি, মানুষ যে ছিনতাই চাঁদাকারী, একটা মানুষ দেখেন রাস্তাঘাটে কেউ নামতে পারে, সবসময় সে আতঙ্কে থাকে রাত্রেবেলা যে কোন সময় তাকে ধরে। তো এই বিষাক্ত সবল থেকে আমি তো তখন না বিএনপিকে পাই, না জামাতকে পাই, না এনসিপিকে পাই। তা আপনি কিসের ছায়া মন্ত্রিসভা করবেন? জি নিশ্চয়ই। মাসুদ কামাল ভাই একটা কথা বললো যে মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কিন্তু কাউকে সোচ্চার দেখা যায়নি, সেটা রাজপথেই হোক বা সংসদে হোক, বিরোধী দলের প্রসঙ্গে বললাম। একটি গুরুত্বপূর্ণ কথা বলবো ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে, যে রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনায় একটা ইন্ডিভিজুয়ালের একটা অপরাধ, এবং সেই ইন্ডিভিজুয়ালের অপরাধটা কিন্তু সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, এবং বিচার যত দ্রুত করা সম্ভব সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে 30 সালে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে বলছেন যে 1 মাসের মধ্যেই যতটুকু সম্ভব সেটি করবার চেষ্টা করা হবে। তো সে অবস্থায় ছায়া মন্ত্রিসভা কিন্তু আবার যেটি মোস্তফা ফিরোজ ওনার অভিযোগ সেটি হচ্ছে আমরা তো কোথাও কাউকে পাচ্ছি না, এটা কি আসল মন্ত্রিসভায় কি করবে আর ছায়া মন্ত্রিসভায় কি করবে? আপনি সার্বিক প্রেক্ষাপট যদি বলেন একটু। না, উনি যেটা বললেন এটা তো কথা তো ঠিক, যে আমরা তো আসলটাই পাই না, ছায়াতে কি করবেন? আর ছায়া মন্ত্রিসভাটা আসলে বেসিক্যালি জিনিসটা কি, ওই ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম আর কি, যে মনে মনে মন কলা খাওয়া, বুঝছেন না? আমিও কলা খাচ্ছি 10টা, তুমিও খাও 10টা, অথবা আমি কেমন 10টা, তুমি আমার ডাবল খাওয়া। তো এইভাবে আপনি সারাদিন মনে মনে কলা খেতে পারেন, পেট কিন্তু ভরবে না। ছায়া মন্ত্রিসভা তো ওই মন্ত্রিসভাই, ওই মনে মনে মন্ত্রিসভা, বুঝছেন না? তো এতে লাভ কী হবে আমি জানি না, আমি কোনো মানে নমুনা দেখি না। কারণ মুস্তফা ভাই কিন্তু একটা ভালো কথা বলছেন, আপনি খেয়াল করবেন যে ছায়া মন্ত্রিসভা আপনি কাদের নিয়ে করবেন? এই জামাত এবং এনসিপি নিয়েই তো করবেন। তাদের কাজটা কী হবে? কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো একটা ভুল করলেন, সেটাকে যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হবেন উনি বলবেন যে উনি হলে এটা করতেন, এটা করতেন, ঠিক আছে? তো এখন তো ছায়া মন্ত্রিসভা হয় নাই, এখন তো সবাই ছায়া মন্ত্রী হতে পারে। এখন তো পুরো জামাতে যে কেউ বলতে পারে যে মন্ত্রী এটা বলা করা ঠিক নয়, এভাবে করা উচিত ছিল। কারণ বলতে শুনেন না তো, কেন শুনেন না? তারা কি বলতেছে যেহেতু আমাকে ছায়া মন্ত্রিত্ব দেওয়া হয় নাই অতএব আমি বলবো না? বিষয়টা কি এরকম? তাহলে ছায়া মন্ত্রী বানালে তার কী লাভ? সে কি টাকা পাবো? টাকাও পাবো না, গাড়িও পাবো না, ফ্ল্যাগও পাবো না, কিছুই না। এটা আসলে মনে মনে পুরো জিনিসটাই পারফরমেন্স হলো মনে মনে। বিদেশে কি হয় মনে করেন, আপনি যে উদাহরণগুলি দিয়েছেন যে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, ইংল্যান্ডে, তো ওদের এখানে যে পারফরমেন্স, ওরা এখানে এই পক্ষ মানে ওই পক্ষ মানে, এবং তাদের মধ্যে সেই প্র্যাকটিসটা অনেক দিন ধরে আছে। আমাদের এখানে তো এই প্র্যাকটিসটা কখনোই হয় নাই। এখন জামাত যদি শুরু করতে চায়, খারাপ না, করুক, কিন্তু কাদের নিয়ে শুরু করবে? আমির হামজার আপনার কোন মন্ত্রিসভা দেবেন? কোন মন্ত্রী বানাবেন? মানে তাকে তো এটা বানান যদি, খুব জনপ্রিয় লোক,
আন্তর্জাতিক অঙ্গনেও তার বেশ একটা খ্যাতি আছে। তো তাকে আপনি কোনটা দেবেন, কোন পোর্টফোলিও দেবেন, কোনটার ছায়া বানাবেন তাকে আপনি? কারণ মন্ত্রিসভা তো মোটামুটি আমাদের এখানে যা আছে, তো 25টা মন্ত্রী, 25টা প্রতিমন্ত্রী, আর কিছু উপদেষ্টা, সব মিলে তার মোটামুটি সবাইকে একটা করে পদ দিতে হবে। তো কাকে কোনটা দেবেন বুঝতে পারছি না, কারণ তাদের পারফরমেন্স কিন্তু সংসদে খুব একটা দেখা যায় নাই। বরঞ্চ দেখা গেছে ক্রাইসিস মোমেন্টে সরকারি দল একাই ব্যাটিং করতেছে। মানে ওনারা যে খুব ভালো ব্যাটিং করতে পারছেন, দু একজন ছাড়া আর তো কাউকে দেখি না। তো যে কারণে এটা, তারপরে আমি বলবো হইলে ভালো, খারাপ কি, আমাদের তো বাড়তি কোনো বেতন দিতে হবে না, জনগণের বেতন দিতে, জনগণের আর বাড়তি কোনো, ওর মধ্যে যদি কেউ ছায়া টায়া হয় অসুবিধা নাই। তো তারাও থাকুক, তারাও বলুক, আমরাও চাই সব মন্ত্রীদের পিছনে একজনকে লাগে থাকুক, তারা মন্তব্য করুক। আমি খুব একটা মানে এটা ভালোও দেখি না, মন্দও দেখি না। এখানে একটা বিষয় মোস্তাফিজুর যেটি বললেন যে ইন্ডিভিজুয়ালের অপরাধকে এক ধরনের বিএনপির উপরে চাপিয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গাটা কি বলতেন? আমি রামিস হত্যাকাণ্ডের কথা বলছিলাম। দেখেন, এটা সবাই সবার সঙ্গে চাপাচ্ছে, এটা টোটাল জিনিসটা একটা পলিটিক্স। একটা যে কোনো, এটা আমাদের এখানে অনেক পুরনো স্টাইল, যে কোনো ঘটনা ঘটলে এটা পলিটিক্স করা হয়, ওইটাকে নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম পলিটিক্স করে। যেমন এখন ইন্ডিভিজুয়াল বিএনপির উপর চাপানো হচ্ছে, বিএনপির পক্ষ থেকে শামসুজ্জামান দুদু বলেন নাই, যা কিছু অপরাধ হচ্ছে সব জামাত দেয়, উনিও তো বলছেন। কি করে বলছেন? উনিও পলিটিক্স করতেছেন। পলিটিক্স তুমি করবো, আমি করবো না, আমিও করবো। আগে আমরা দেখি নাই কেউ মারা গেলে পরে ওই লাশের কত দাবিদার থাকে, বিএনপি বলে বিএনপি করতো, আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ করতো, জামাত বলে জামাত করতো, একই লোক। পরে দেখা গেলো সে কোনোটাই করতো না, কিন্তু তাও সবাই দাবি করতেছে। তো এটা তো আমরা বহুবার দেখছি, যেটা দাবি করলে পরে সুবিধাটা করবে। ওই দিন দেখলাম আওয়ামী লীগ বিএনপি কোন এক লোক বলতেছে, এই যে সোহেলে না, তাকে নাকি জামাতের নির্বাচনী প্রচারণা দেখা গেছে। এখন দেখা গেছে সে কি ভোট দিবে না? ভোট তো দেয়, সে ভোট তো অনেকেই দেয়। কাজে এগুলি হলো কি জানেন, মানে ওই পলিটিক্স করা আর কি। মানে কেউ একটা অঘটন ঘটলো, ওইটাকে ইস্যু করে সরকারি দলকে একটু ডিফেম করা, অথবা সরকারি দল চেষ্টা করে যে বিরোধী দলকে একটু বেইজ্জতি করা। এই চেষ্টাটা অনন্তকাল ধরে চলছে, আমাদের এখানে চলবে। বাট প্রবলেম যেটা হলো, তারা কে কি বললো না বললো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ঘটনাটা কি ঘটলো। ঘটনা থেকে শিশু মারা গেছে রে ভাই, মারা গেছে না, আরো মারা যাচ্ছে ক্রমাগত, এখানে সেখানে ঘটনা ঘটছে। দেখেন, রামিসা মারা গেছে, সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে, এরকম ধর্ষণ তো আরো হয়েছে। এটা কেন? হয়তো বলবেন এটা নৃশংসভাবে মারা হয়েছে, তাই গলা কাটা হয়েছে, হ্যাঁ হয়েছে, এগুলি বলবেন আপনি। হ্যাঁ, অবশ্যই নৃশংসতাটা খুবই খারাপ জিনিস, এবং নৃশংস করে মারাতে ওর বাবা মা অবশ্যই তাদের সহ্য হচ্ছে না, কষ্ট পাচ্ছে। এত দূর যাওয়ার দরকার নেই রে ভাই। এই যে 500 লোক হামে মারা গেল, যে বাচ্চাটা হামে মারা গেল, তার বাবা মার পেইনটা আপনি একবার ভাবছেন? ওই পেইন না। আমাকে একজন বলতেছিল যে কোন এক ফ্যামিলি নাকি বিয়ের 11 বছর পর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা মারা গেছে, তার মানে বলতেছে দেখো তুমি, তার আমার ওয়াইফই বলছিল দেখো তার কি অবস্থা। আমি তাই বললাম হ্যাঁ, তার অবস্থা খুবই খারাপ। কিন্তু যে লোকের 5ম সন্তানটা মারা গেছে, 5টা, আরো 4টা আছে, তার পেন কি তার চেয়ে কম? আপনার সন্তান যদি 4টা হয়, তো 4টা রেখে আপনি মোট ভালোবাসা 4 ভাগ করে দেন না। আপনি সমানই, যার 1 সন্তান সে তার 1 সন্তানকে যতটুকু ভালোবাসে, আপনি 4 সন্তানকে প্রত্যেককে অতটুকু করে ভালোবাসেন। সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা ভাগ হয় না, এটা আপনি ওই দাড়ি পাল্লা দিয়ে মাপতে পারবেন না। তো এই যে 500 লোকের মানে 5 শতাধিক মারা গেল, কেন মারা গেল এটা বলতে পারছেন? কার অপরাধে, কার দোষে, কার অবহেলায়? কোন তদন্ত হয়েছে পর্যন্ত? তদন্ত হয়েছে? রামিসার হত্যা বিচার যদি 1 মাসে সম্পন্ন হতে পারে, তো এইগুলি কেন 2 মাসে সম্পন্ন হচ্ছে না? কেন হচ্ছে না? এই বাচ্চা না, এই মৃত্যু না। তো আমরা কি নাটক করে সবাই? ওই যে একটা কথা বলছো না, নাটক কম করো প্রিয়, ওই প্রিয়কে বলতে হয় ভাই নাটকটা কম করেন, এখন কাজটা করেন। কাজ হচ্ছে না, কিন্তু নাটক হচ্ছে। বিরোধী দল নাটক করতেছে, ছায়া মন্ত্রিসভা করব।
আর আমাদের এখানে তো বাংলাদেশে ছায়া বলতে আর খালি তো শ্যাডো না, আরো অনেক কিছু আছে। কিন্তু কি বানাবো আল্লাহ জানে, কেন বানাবো আল্লাহ জানে। এটা করলে কি হবো, দেশের উন্নতি হয়ে যাবো? বিরোধী দল তোমরা এ পর্যন্ত বলতে পারলে না যে এই বাণিজ্য চুক্তিটা কেন হলো, এই প্রশ্নটা করতে পারলে না। বাণিজ্য চুক্তি কেন হলো এই প্রশ্নটা তুমি করতে পারো না, তুমি করবো ছায়া মন্ত্রিসভা। ওই ছায়া দেন কি করুন, কারে পড়ামু? ফালতু আলাপ সব ভাই, এগুলো হলো কাণ্ডজ্ঞানের, মানে দেশের মানুষের প্রতি যদি মায়া না থাকে, কারো দেশের প্রতি যদি কারো মায়া না থাকে, এরা হলো এই সমস্ত নাটক করে। এই দেশে গত মানে দেশের স্বাধীনতার পর থেকে যে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে, এরকম ভয়ঙ্কর চুক্তি এই দেশে কখনো হয় নাই, কোনো সরকার করার সাহস পায় নাই। এই চুক্তি করলে পরে দেশে ফিরতে পারবো না, কোনো সাহস পায় নাই কেউ। আর ডক্টর খলিল এই চুক্তি করে এখন সে জাতিসংঘে যাচ্ছে সাধারণ পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য। দর্শক, আমরা বিরতি নিতে চাই, তবে আশা নিরাশার মধ্যেও কিন্তু মানুষ স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখতে চাই। আমাদের জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালন করবে, আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হবে, আমাদের এই মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সরকারি দলের, তাদের পাশাপাশি যদি ছায়া মন্ত্রী পরিষদ হয় এবং সেটা যদি যৌক্তিকভাবে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবার চেষ্টা করে, আমরা সেটার জায়গায় আশাবাদী হতে চাই। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে অত্যন্ত দুঃখজনক, যেটি আমরা হামের প্রসঙ্গে মাসুদ কামাল ভাই বলল যে 500-র উপরে শিশু কিন্তু মারা গিয়েছে, এর দায় কে নেবে? সেই আলোচনা যাবার আগে আমরা একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, ইসপালি মির্জা বর্ষবরাত্রিতে আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল। আমরা ইসপালি মির্জা বর্ষবরাত্রিতে ছোটটা বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসপানি মির্জা বর্ষবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমি আমাদের আলোচনার পূর্বেই প্রশ্ন তুলে রেখেছিলাম হাম প্রসঙ্গটা। আমরা 28 তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে কিন্তু যে পরিবারে হামে আক্রান্ত এবং 528 জনের মতো মারা গিয়েছে, সর্বশেষ যে সংবাদ সেটি, এবং মাসুদ কামাল অত্যন্ত রাইটলি যেটা বলেছেন যে একটি পরিবারের একটি সন্তান যে আক্রান্ত হয়, তার পঞ্চম সন্তানই হোক আর প্রথম সন্তানই হোক, সেই পরিবারে কী দুর্দশা হতে পারে। এবং আমরা দেখেছি হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে। আমি এটাও দেখেছি যে যমজ সন্তানের একজন মারা গিয়েছে, আরেকজন হাসপাতালে আছেন, লাশ হাতে নিয়ে বাবা সিএনজি খোঁজার চেষ্টা করছেন। আবার ওই যে মাসুদ কামাল যেটি বললেন যে 11 বছর পরে সন্তান হয়েছে, সেই সন্তানটি হামে মারা গিয়েছে। এই হামের মৃত্যু, আমরা তো ভাবছিলাম তো হাম নামক রোগটা নাই বোধহয় খুব সম্ভব, কিন্তু হঠাৎ এই সময় এসে পৃথিবীর এই প্রেক্ষাপটে হাম এসে আমাদেরকে একেবারে জড়সড় করে ফেললো। আপনার বিশ্লেষণ যদি বলেন। এটা তো মোটামুটি বোঝাই গেছে এবং স্বাস্থ্যমন্ত্রীও বলছেন যে এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার এই ফলে এটা সংকটটা চরম আকার ধারণ করছে। ইউনিসেফ 5 বার চিঠি দিছে, সরকার এই যে প্রচলিত পদ্ধতিটা পরিবর্তন করে হঠাৎ করে টেন্ডার পদ্ধতিতে কিনতে যে সেই দেরি হতে, যেখানে 5 লাখ কি 7 লাখ টিকা দরকার সেখানে মাত্র 1.25 কোটি টিকা আসছে। তো এই বিরাট গ্যাপ, 5 কোটির জায়গায় 100 কোটি আসছে। হ্যাঁ, 100 কোটি মানে কোলায় উঠতে পারেনি। এর মধ্যে তো যেই কর্মসূচি, যখন মানে হামের টিকারও তো একটা বয়স আছে, সময় আছে, ওইগুলি পার হয়ে চলে গেছে, যার জন্য বাতিল হয়েছে ওই বছরের। বোধহয় পরপর 2 বছরের ইয়ে হয়েছে, টিকা দিতে পারেনি ঠিক মতো, যার মানে প্রভাব এটা তো একটা মহামারী রূপ ধারণ করছে। এবং এখনও প্রায় 1,500 আক্রান্ত। তার মানে এই মৃত্যুর মিছিল কিন্তু ওই ঈদ মানবে না, এটা কিন্তু চলতে থাকবে আর কি। এর মধ্যে ঈদ হবে, কোরবানি হবে, কোরবানি মাংস নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি হবে। কিন্তু ওই যে পরিবার, মানে অনেকগুলো পরিবার, তাদের অবস্থাটা কি, তার আত্মীয় স্বজনের অবস্থাটা কি, মানসিক অবস্থাটা কি, এটা তো মানে কি বলবো, মানে ধরেন এক রামিসার জন্য আমরা ফুঁসে উঠলাম, কারেক্টলি এটা খুব অমানবিক একটা কাণ্ড ঘটছে, কিন্তু এই অমানবিক পরিস্থিতিটা তো বা মানবতার একটা বিপর্যয় ঘটলো এই হামের টিকার অভাবে যে শিশুদের মৃত্যু। তো এইটার ব্যাপারে খুব দুঃখজনক। আপনি এটা দ্রুত বিচার করতেছেন 1 মাসের মধ্যে, হামের এর কেন তদন্ত হচ্ছে না,
বিচার হচ্ছে না, এটা কেমন কথা হলো? এটা কে না কে, মানে আমরা ধরে নিচ্ছি যে মানে গত মানে অন্তর্বর্তী সরকারের সময় সংকটটা প্রকট আকার ধারণ করছে। তো সেটাও বা কেন হবে? যদিও তার আগের থেকে শুরু হয়েছে, এই সময় এসে প্রকট আকার ধারণ করছে। তো টোটালটাই সিস্টেমটা একটা অ্যানালাইসিস করা এবং কারা দায়ী এইটা শনাক্ত করা। এটা আপনি দেখেন কত বক্তৃতা আপনি প্রতিদিন এই আমাদের তরুণ নেতাদের কণ্ঠে, জামাত নেতাদের কণ্ঠে বক্তব্য, তাতে কিন্তু এই সাবজেক্টগুলো আসছে না। কেন আসতেছে না? যখনই দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই মানে ইউনূস সরকার সামনে এসে যাচ্ছে, তখনই তারা স্কিপ করতেছে। তো স্কিপ করার কিছু নাই। আপনার হলো একটা ঘটনা ঘটছে, সেটা যেই হোক না কেন, আপনি মুখ দেখে দেখে আপনি কথা বলবেন, অন্য সময় বলবেন না। আপনি এই সময়টাও আপনি কেন ছাড় দেবেন? ইউনূস সরকারও কেন ছাড় দেবেন? বা হাসিনা সরকারও কেন ছাড় দেবেন? বিষয়টা তো পাবলিক ইস্যু, জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে জনগণের স্বার্থে আপনি কেন সোচ্চার হচ্ছেন না? এটা আমাদের দেখেন, এটা যদি ধরেন বিরোধী দল তার দায়িত্ব পালন নাও করে, সরকারের উচিত যে মানে এটার একটা তদন্ত করে এটা কোথা থেকে এটার মানে ফেলটা করলো, এটা যদি একটা উদাহরণ হিসেবে সামনে না আনা হয়, তাহলে আমাদের তো এরকম আরও অনেকগুলো সাবজেক্ট আছে, তাই না? টিকা দেয়া শুধু তাহামের জন্য দেয়া হয় না, অনেকগুলো অসুস্থতার কারণে সেই বয়সের টিকাগুলো দেয়া হয়। তাহলে তো অন্য জায়গায় একটা ব্রেক করবে। তো এটা থেকে শিক্ষা নিয়েও যে মানে অন্যগুলো যাতে ইন্টারাপ্ট না হয়, সেটার একটা মানে উদাহরণ তৈরি করবে, সেটাও দেখা যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি কি বলবো, মানে ধরেন এগুলোকে এত সহজ করে ফেলা, স্বাভাবিক করে ফেলা। প্রতিদিন আপনি দেখেন দুপুর যখন হইতে আসতে থাকে, তখন একটু বুক টুকটুক করতে থাকে যে এই সবগুলো সংখ্যাটা নিয়ে এই বোধহয় একটা বিশাল একটা ব্রেকিং হবে। আজকে তো 17 জন, কালকে না জানি কতজন হয়। হ্যাঁ, তো এই প্রতিদিন দুপুরবেলাটা একটা আতঙ্ক। আমি যেহেতু মিডিয়াটা ফলো করি, নিউজের জন্য স্ক্রিনের দিকে তাকায় থাকি, তো দুপুর আসলে আমার দুপুর হইতে হইতে একটা আতঙ্ক হয়ে করে, আজকে না জানি কতজন, কতটা দেখব। তাহলে আপনি দেখেন, তাহলে কত বাচ্চাকে নিয়ে অভিভাবকরা হাসপাতালে কী অবস্থা। আপনি চিন্তা করেন, আপনার হয়তো বাচ্চা নেই, কিন্তু আপনার যদি বাচ্চা থাকতো, হঠাৎ করে হামে যদি আক্রান্ত হতো, আপনি কোথায় দৌড়াতেন? আপনি তো দিশা পাইতেন না, এবং অনেকে দিশা পাচ্ছে না। তো এইগুলো নিয়ে মানে বারবার বলি তো যে যারা রাজনীতি করে তারা তো জনগণের পাশে। এই যে হাসপাতালগুলোতে আপনি কতটা স্বেচ্ছাসেবক নিয়োগ করলেন, এই যে দুরবস্থা ফ্লোরে, আপনি সেখানে কি যাচ্ছেন পরিদর্শনে? আপনি রামিসার বাসায় যাচ্ছেন, যান, কিন্তু কোনো হাসপাতালগুলোতে আমি তো দেখলাম না যে আমাদের তরুণ নেতারা বা সিনিয়র নেতারা পরিদর্শন করতেছে, সেখানে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদেরকে যারা চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসকদেরকে প্রণোদনা মানে উৎসাহ দেওয়া এবং এদের অভিভাবকদের সান্ত্বনা দেওয়া হাসপাতালে এটা নাই কেন? এটাই তো আমি বুঝি না। কিসের জনগণ? আমি এই জন্য আপনার শুরুর এতে বললাম যে আমি যখন ডানে বামে তাকাই, মানে ডান দিকে বিএনপিকে দেখি না, বাম পাশে বিএনপিকে দেখি না, সামনে এনসিপিকে দেখি না, তাহলে আমার এইসব দল দিয়ে আমি কি করবোটা কি? আমাকে তো সেই প্রথাগত যেভাবে মানে ছিলাম সেভাবেই তো আছি। তো এই জন্যই বলি যে শুধু আপনার নির্বাচনের সময় আসলে আপনি জনগণের বাড়ি বাড়ি যাবেন, তাদের সমস্যার পাশে থাকবেন। কই আজকে তো বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, আপনি তো 2-3টে হাসপাতালও আমি দেখি না যে পরিদর্শন করে করে এগুলি করছেন সরকারের কাছে বা ডাক্তারের কাছে শুনে এটা সরকারের কোনো জায়গায় ধর্ণা দিচ্ছেন যে এটা করেন ওটা করেন না, এরকম কোনো নেই। কোনো চাপ অনুভব করে সরকার যেটার জন্য মানে একটা কমিশন বা তদন্ত কমিটি করে কারা দায় দায়িত্ব এবং ভবিষ্যতে যাতে আর এটা এরকম না ঘটে এইরকম কোনো কর্মসূচি নিতে তো আমি দেখছি না। তাহলে কিসের রাজনীতি? আপনার দুঃখজনক আমরা হামির মৃত্যুটাকে মাসুদ ভাই, এই যে ভাই যদিও বললেন আসলে কোথাও কিন্তু কোনো প্রতিকার নাই, আমরা স্বাস্থ্য খাতে তো একেবারে ভঙ্গুর দশা, এবং স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে তো অনেক মন্তব্য বক্তব্য আপনারাও দিচ্ছেন, গণমাধ্যমে দিচ্ছে, আমরাও আপনাদের সাথে বলবার চেষ্টা করছি। নাহিদ ইসলাম সাহেব এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু সরকারকে দায়ী করেছেন, বলছেন যে হামি মৃত্যুর জন্য সরকার দায়ী।
কিন্তু মোস্তফা ফিরোজ ভাই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি গণমাধ্যমে থেকে যে প্রকাশিত সংবাদ যে ইউনিসেফ 5 বার তাগিদ দিয়েছে এই হামের টিকার জন্য। একই সাথে আমরা গত আমলের স্বাস্থ্য খাতের যে চরম বিপর্যয় সেটি কিন্তু আমরা দেখেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। তো হাম এবং হামের মৃত্যু, দায় দায়িত্ব, দোষারোপের রাজনীতি চলছে, আপনি কীভাবে দেখেন? শুনেন, আপনি এরে দোষ দিবেন, সে একটা যুক্তি দিবে, ওরে দোষ দিবেন, সে তার একটা যুক্তি দিবে। সবচেয়ে ভালো হলো যদি আপনি নিরাপদ থাকতে চান দোষ দিয়ে, তাহলে আপনি দোষ দিতে পারেন এই 500 শিশুকে, যে ওরা এই দেশে জন্মগ্রহণ করলো কেন। এরকম দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন একটা দেশে ওরা কেন জন্ম নিল? দোষ হলো ওদের, ওরা মইরা পাচ্ছে, এছাড়া আর বলার কিছু নাই। দেখেন, আমাদের সরকার একটা অদ্ভুত নীতি গ্রহণ করেছে, মানে এই বিএনপি সরকারের কথা বলতেছি। সেই নীতিটা হলো যে ওনারা অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার ছিল তাদের কোনো দোষ তারা ধরবে না, এটা তারা একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এরা কোনো দোষ করে নাই, অথবা এরা দোষ করলে চুপ থাকবো, কথা বলবো না। দোষ ধরবো আমরা আওয়ামী লীগের, এদের না। এবং যে কারণে এদের কোনো কারো দোষ তারা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টাও করছে না। আবার এনসিপি সহ আরও কিছু লোক আছে, তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছে, যে কোনো উপায় হোক এই ইউনূস সরকারকে তার পক্ষে তারা কথা বলবে। এরা হলো দোষ ধরবে না, আর ওরা হলো এদের দোষ নাই এটা বলবে। এই দুইটা খেলা এখানে চলছে বাংলাদেশে এখন। তো যে কারণে নাহিদ ইসলাম বলতেছে এই সরকারের দোষ। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অথবা হাসাদ আবদুল্লাহ বলেন, এদের কাছে ইউনূস সরকারের কোনো দোষই নাই। ওটা ফেরেশতার মতো সরকার ছিল। দেখেন আপনি গত কয়েকদিনের পত্রপত্রিকা ঘাটেন, কয়েকদিন আপনি ইলেকশনের পর থেকে দেখেন, তাদের কারো কণ্ঠে ওই সরকারের গুণ ছাড়া কিছু নেই, শুধু গুণ আর গুণ। আর বিএনপি সরকারের এটা হলো পলিসিটা হলো যে আমরা ওদের দোষ টোষ ধরবো না, যা করছে করছে, এরকম একটা ভাব আর কি। তো এই দুইটাই হলো, এই যে 500 লোক মারা গেছে, এদের ফ্যামিলির জন্য ক্ষতিকর, এদের ফ্যামিলিকে এরা আহত করতেছে দুই পক্ষই। দেখেন, খালি কিন্তু 500 মারা যায় না রে ভাই, 60,000-এর মতো আক্রান্ত হয়েছে। এবং যারা হামের রোগ থেকে শেষ পর্যন্ত মরে নাই, বাইচা আছে, তারাও কিন্তু পরবর্তী জীবনে এটার ফল ভোগ করবে এই রোগের। তাদের উপর কিন্তু এই রোগের কিছু না কিছু প্রভাব থেকে যাবে। তারা কিন্তু সুস্থ সবল পরিপূর্ণভাবে বেড়ে উঠবে এরকম মনে করার কোনো কারণ নাই। এই যে বিপুল একটা জনগোষ্ঠীকে এরকম একটা ঝুঁকির মুখে ফেলে দিল, এর দায়িত্বটা কে নেবে? কেউ নেবে না, কেউ নিচ্ছে না। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো, ইন্টারেস্টিং ঠিক না, মানে বিরক্তিকর বিষয় হলো যে দেখেন, হাম কিন্তু এমন কোনো রোগ না যেটা হলে মৃত্যু নিশ্চিত। হাম হলো ম্যানেজমেন্টের ব্যাপার। যেমন আমাদের আগে ডেঙ্গু হতো, ডেঙ্গু কিন্তু আমরা ম্যানেজ করা শিখে গেছি। ইদানিং কিন্তু দেখবে যে কালে ভর্তি 2 জন ডেঙ্গুতে মারা যাচ্ছে। মূলত কিন্তু কি, ডেঙ্গু হলে খুব কিছু হয় না, কয়েকদিন জ্বরে ভুগে পড়ে ঠিক হয়ে যায়। হামও কিন্তু এই ধরনের একটা রোগ। আপনি যদি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন, যদি শুরুতেই ট্রিটমেন্ট শুরু করতে পারেন, ট্রিটমেন্টও তেমন কিছু না, এর জন্য এমন কোনো দামি ওষুধও লাগে না, খালি ঠিকঠাক মতো ম্যানেজ করা, এই পরিবেশে রাখা, এইভাবে রাখা, ঠান্ডা না লাগানো, মানে তরল জাতীয় জিনিস খাওয়ানো, এইগুলি। আর জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, মূলত এইগুলি চিকিৎসা। সেই কাজটা আপনি যদি যারা মারা গেছে এই জন্য তো, মৃত্যুর জন্য তো এই সরকারই দায়ী। এই সরকার করতে পারে না কেন? আমি ধরলাম হাম হওয়ার জন্য অন্যরা দায়ী, কিন্তু হওয়ার পর বাঁচাতে না পারার জন্য এই সরকার দায়ী। এর মধ্যে কোনো আলোচনা নাই রে ভাই। তারা পারে নাই কেন? তারা কি হামের জন্য বিশেষ করে ব্যবস্থা নিয়েছিল? অনেকে বলছে যে ঠিক আছে, হাম এসে এটা একটা এপিডেমিক হিসেবে আপনি ঘোষণা করেন, এটাকে একটা জরুরি অবস্থার মতো ঘোষণা করেন। এখানে তা করা যাবে না, কারণ তা করলে কি আপনি কি সমস্যা হইতো? মহাভারত অশুদ্ধ হইতো? হামের জন্য প্রত্যেকটা জেলা হাসপাতাল, বাংলাদেশের সব জেলায় কিন্তু একটা করে হাসপাতাল আছে, মানে সরকারি হাসপাতাল আছে, বড় হাসপাতাল, একটা করে ওয়ার্ড করতেন ডেডিকেটেড, এটা হাম ওয়ার্ড। এবং এই ওয়ার্ডে 24 ঘন্টা ডাক্তার থাকবে। কি হইতো? আপনি ডাক্তার দিতে পারতেন না?
আমাদের এই মহাস্বাস্থ্যমন্ত্রী বিশাল জ্ঞানী, শুনছি উনি খুব জ্ঞানী মানুষ। তো উনি আইসা নিয়ে ঘোষণা করলেন যে এখন থেকে রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রুগীর পিছনে দৌড়াবে। এই এক আজগুবি কথা মানে ইয়ের মতো বলার পরে কোথাও কোথাও একটা ধমক টমক খাইছে যে এটা কি আপনি কী করেন ভাই, রুগীর পিছনে যদি ডাক্তার দৌড়ানো শুরু করে তাহলে অবস্থাটা কী দাঁড়াবে। বাংলাদেশে 18,000 মানুষের জন্য একজন ডাক্তার আছে, কারণ এই এক ডাক্তার যদি 18,000 লোকের পিছনে দৌড়ানো শুরু করে তাহলে হবেটা কি। তো উনি যেটা বলছেন, উনি বলতেন যে আমাদের ডাক্তার এখন হামের রুগীর পিছনে দৌড়াবে, তাহলে কিন্তু সমস্যা হইতো না, তাহলে কিন্তু সেটা সম্ভব হইতো। করছে করে তো ভাই। তো রুগী যেগুলো মারা গেছে আমি এর জন্য দায় দেবো এই সরকারকে। এই সরকারের কারোর মধ্যে কোনো চেতভেদ দেখছেন আপনি, কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখছেন? আমি তো মনে মনে কামনা করছিলাম যে কোনো একটা মন্ত্রীর, এখন তো যারা মন্ত্রী আছে এত বয়স্ক লোক, এদের তো আর ছেলে মেয়ে মরা কোনো কারণে কেউ একটা নাতি মরতো, তাহলে দেখতেন কি হয়। এটা কামনা আমরা করি না। না না না, ওই 500 জনের মধ্যে একটা তো তারা হইতো, অসুবিধাটা কি আছে? 500 জন যারা মারা গেছে রহিমউদ্দিন করিমউদ্দিনের লোক, তো ওই লোকগুলি কি এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নাকি? না, কারোর মৃত্যুই আমরা কামনা করি না, সেই অর্থে বলছি। হয়তো ভুক্ত ভাই, এগুলো আমি কারোটাই কামনা করি না, মনে তো গেছে। আপনি কামনা না করার পরেও তো মরছে, মনে নেই? মরছে। তাহলে ভাই এগুলো নিজের না হলে বুঝে না কেউ, বুঝছেন? নিজের গায়ে আগুন না লাগলে আগুনের তাপ কেউ বুঝতে পারে না। থাকে তো আরামে ভাই, যত যে কোনো সরকারি, আমি এর কথা বলি আপনাকে আমি ভাই, কোনো সরকারি কখনোই জনপ্রিয় হতে পারবে না যদি সে জনগণের সমস্যাটাকে নিজের সমস্যা মনে না করে। যদি তারা মনে করে জনগণ হলো এই যে আমাদের মানে সেবা করার জন্য আসছে, এটা তো উল্টা। আসলে আপনি তো জনগণের হাতে বেঁধে কইছেন যে ভাই আমার একটু সেবা করার সুযোগ দেন। সেবা কই? কোথায় সেবা? তো এইগুলি বলে লাভ নাই রে ভাই, এগুলি বলে লাভ নাই। দেখবে, বললাম তো দেখবে, অলরেডি অনেকে আলোচনা করতে, আমাকে ওই দিন একজন জিজ্ঞাসাই করতেছে, আচ্ছা ভাই এই সরকার কত বছর টিকবে, জিজ্ঞাসা করতেছে। আমি বললাম দূর মিয়া, মাত্র আসলো, 5 বছর ধরে তো আসছে, কিনা 5 বছর ধরে আসছে, টিকবে কতদিন? তো এই সমস্ত কথা লোকে বলছে কেন? সে কি আওয়ামী লীগ করতে পারে? আওয়ামী লীগ করতে পারে, আমি যাই না, আমার যাওয়ার মতো সে আওয়ামী লীগ করে না। মানুষ এগুলো বলতেছে রে ভাই, এগুলো মাথায় রাখতে হবে ভাই। এগুলো যদি ওরা না শোনে, সমস্যা কি জানেন? যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, যখন ক্ষমতায় চলে যায়, তখন তারা মনে করে তারা এখান থেকে নামবে না। তখন তারা মনে করে জনগণ আমাদেরকে এখানে বসাইয়া জনগণ ধন্য হয়ে গেছে। এরকম যখন মনে করা শুরু করে তখন এই ঝামেলাটা শুরু হয়। দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই, শেষ বিরতি, এবং হামে মৃত্যুর জন্য আমরা অত্যন্ত দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি সেই পরিবারগুলোর প্রতি যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা আশা করব রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবেন, সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে আমরা আমাদের টিকা যে ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতের যে আমাদের যে গত আমলের সময় যে স্বাস্থ্য খাতে যে বিপর্যয় ছিল তার থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আমরা এই মোকাবেলা করবার সর্বোচ্চ চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রি তারা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন ভয়েস বাংলা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, থাকবেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক যারা মাসুদ কামাল। আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর ফিরে এসেছি। অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। আমরা একটু বাজেট প্রসঙ্গে আসতে চাই। মোস্তফা ফিরোজ, আপনি তো সারাদিনের নিউজ ফলো করেন এবং আমরা যেটা দেখেছি, যারা ভঙ্গুর অর্থনীতি নিয়ে বিএনপি সরকার তাদের যাত্রা শুরু করেছে এবং বাজারে কিন্তু একটা দর্শন থাকতে হয়। আমরা নিম্নআয়, মধ্যআয়, ধনী শ্রেণী, সকল শ্রেণীর পেশা মানুষের জন্য কিন্তু একটা বাজার যাতে গ্রহণযোগ্য সেটি কিন্তু আমরা বিবেচনা করতে চাই। কিন্তু যে পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি, মধ্যবাজার সংকট, তেলের দাম বৃদ্ধি, বিদেশি পণ্যের দাম বৃদ্ধি, সব কিছু মিলে একটা মূল্যস্ফীতির চাপ কিন্তু তৈরি হয়েছে। সে অবস্থায় আবার বিদ্যুতের দাম বৃদ্ধির কথাও শোনা যাচ্ছে। সামনে বাজেট ঘোষিত হবে, কিন্তু এর মধ্যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে। সব মিলে আসন্ন বাজেটকে আপনি কীভাবে দেখছেন? অর্থনৈতিক পরিস্থিতি তো আসলে খুবই খারাপ।
কারণ যেই দেখেন আপনি কিছু কিছু তো মানে ইন্ডিকেশনটা আপনি দেখেন, আপনি ব্যাংক পুনর্গঠনের যেই উদ্যোগটা নেওয়া হয়েছিল আহসান এইচ মনসুর, সেই ব্যাংক পুনর্গঠন কিন্তু হয়নি। আবার পুরনো মালিকরা ব্যাংকগুলোও ফেরত পায়নি। এই ব্যাংকগুলোর কার্যক্রম অলমোস্ট বন্ধ। এক্সিম ব্যাংক বলেন, ন্যাশনাল ব্যাংক বলেন, এগুলি কার্যত আসলে বন্ধ হয়ে আছে। আপনি এটা মানে এটার ভবিষ্যৎ কী করবেন? এটা এখনও পর্যন্ত কিন্তু এই সরকারের কোনো পলিসি দেখলাম না কি করতে চায়। তা আপনার ব্যাংকগুলো দিয়ে বোঝা যায়, ব্যাংকগুলো যদি স্বাভাবিকভাবে অপারেট করে তখন বোঝা যায় ইকোনমিটা ঠিক আছে। সেখানে যদি সংকট হয় তার একটা প্রতিফলন ঘটে। আবার দেখেন আমাদের রপ্তানি, এটা অলরেডি কালকেই দেখলাম যে নিচের দিকে মানে নামছে। শুধুমাত্র রেমিটেন্সের একটা, আমি এটা অনেকটা বলবো যে কৃত্রিমভাবে কিন্তু এটা উপরে উঠছে। কারণ মধ্যপ্রাচ্যে আমাদের কর্মীদের এখন তারা অনিশ্চয়তার মধ্যে পড়ছে, ফলে ওখানে তাদের জমাকৃত যে টাকা পয়সা তারা কোনো কিছু রাখছে না, সাথে সাথে তারা পাঠায় দিচ্ছে। এবং একটা ভালো যে ব্যাংকিং চ্যানেলে পাঠানোর কারণে আমাদের রেমিটেন্সের এটা উপরে যাচ্ছে। কিন্তু এটা কতদিন থাকবে এটা কিন্তু সন্দেহ আছে। আপনি এটা ব্যাপারে আমার চেয়েও অনেক ভালো জানেন। ফলে আমরা একটা সুতার উপরে কিন্তু দাঁড়ায় আছি পুরো ইকোনমিটা বলতে গেলে। অন্যান্য সব সেক্টর কিন্তু এর মধ্যে আপনি সরকার বেশ কিছু মানে মানে সেফটি নেট তৈরি করার জন্য কিছু কর্মসূচি নিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি জ্বালানি কার্ড, এটাকে কি বলা হচ্ছে এলপিজি কার্ড। এইগুলোর জন্য তো যেই বরাদ্দ আপনি দেবেন, টাকাটা আসবে কোথা থেকে? আপনি ট্যাক্সের এটা যে বাড়াবেন, যে ট্যাক্সের মানে যার যে ব্যবসা বাণিজ্য তার যে অবস্থাটা সে তো দুরবস্থার মধ্যে আছে, সে ট্যাক্সটাই বা দেবে কী করে? তার তো আয় ইনকাম কমে গেছে, তার মানে সে ট্যাক্সের এটা কমে যাচ্ছে। এখন এটা দিয়ে কতখানি আপনি এটার উপর নির্ভর করতে পারবেন? আপনি আইএমএফের উপরে তাদের কাছ থেকে টাকা আনবেন, শর্তের বেড়াজাল, সেটাও আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। জ্বালানি তেলের দামটা যদি এখন যুদ্ধ থেমেও যায়, যে আভাসটা পাওয়া যাচ্ছে তাতে খুব বেশি কমবে বলে মনে হচ্ছে না। কারণ এর মধ্যে যেহেতু বিশ্ব একটা অর্থনৈতিক দুরবস্থা, মন্দাবস্থা তৈরি হয়েছে, ফলে এটা চট করে কমবে না। এটা হইতেও স্বাভাবিক হইতেও কিন্তু আগামী 4-5 বছর হয়তো লেগে যেতে পারে। এই অবস্থার মধ্যে আপনার কোথায় 1 কোটি কর্মসংস্থান, কোথায় আপনি ইকোনমিটাকে মানে স্বাভাবিক গতিতে চলতে দেবেন, 5-8 টাকা কীভাবে আসবে, কোনো কিছুই কিন্তু ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না, দিশা পাওয়া যাচ্ছে না। অনেকটা দিশাহারা অবস্থা, কিন্তু পুরো ইকোনমিটা কিন্তু একটা মানে দুলছে আর কি, রীতিমতো টাইটানিক জাহাজের মতন, মানে আপনার এটা ডুবন্ত বলা যায়। সেখানে আলাদিনের কোন চেরাগ আছে যেটা দিয়ে আপনি উঠাবেন, আমি তো হিসাব করে পাই না। এবং অর্থনৈতিক যারা লেখালেখি করেন তাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা আছে, যে সবগুলো সূচক, বিভিন্ন যে সূচকগুলো, সেই সূচকগুলো কিন্তু আগে মানে 5ই আগস্টের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু রয়ে গেছে। মাঝখানে 18 মাস শুধু বড় বড় বক্তৃতা দিয়েছেন ইউনূস সরকার, কিন্তু তারা কিন্তু সেই দুর্নীতি কমানো, টাকা পাচার টাকা ফেরত আনা কোনো কিছুই করেনি। বরং তারা দেখা যাচ্ছে যে একটা গা ভাসাইছে এক ধরনের। আজারবাইজানের মতন দেশেও 98 জন নিয়ে তারা সফর করছে। কেন আজারবাইজানের সাথে আমাদের কি সম্পর্ক এখনও পর্যন্ত আমি বুঝলাম না। এটার কোনো গবেষণাও এটা হইল না যে আজারবাইজানের সাথে আমাদের কি এমন বিষয় ছিল যে 98 জন নিয়ে আমাকে যাইতে হলো। তো এইসব বিষয়ে মানে মাসে মাসে এই যে সফরের ফলাফলটা কি কিছুই বোঝা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের নাকি সব তার বন্ধু বান্ধব, সে যা বলবে, যেমন আমরা কিছু মওকুফ দেখলাম, শাস্তি মওকুফের, তখন মনে হলো যে আমিরাতের প্রেসিডেন্ট আমিরকে যা বলবে ইউনূস তাই হবে। আনোয়ার ইব্রাহিম ছুটে আসলো, মানে যাওয়ার পথে নাকি নেমে বন্ধুর সাথে দেখা করতে আসলো। কোথায়? সে মালয়েশিয়ার
কতজন গেল, এটা তো এই হিসাব আমার চেয়ে আপনার কাছে আসে। আমি তো কোনো মানে পজিটিভ কোনো আপনি একটাই দেখান যে এই জায়গাটায় আমরা খুব ভালো করে ফেলছি। মানে কয়েকদিন পরে তো হাসিনার লোকজনই বলবে যে ভাই কী এলো, আপনারা না একেবারে করবেন, তা আমাদেরকে সরাই কী করলেন, যা তাই তো রয়ে গেল। শুধু আমরা বলতে পারি এটা ভাই তোমরা তো লুটপাট করে টাকা পয়সা নিয়ে সেই জন্য পারতেছে না। তো এটা তো কোনো কথা না, দীর্ঘকাল ধরে তো একই কথা বলা। রাইট, পরে শুনবেন না। এখন আপনি হাসিনা আমলের 500 কোটি টাকা চুরি করছে, লুটপাট করছে, এই রিপোর্ট দেন, এখন আর এগুলি কেউ দেখেও না, আমাদের এই কন্টেন্টগুলি এখন আর শোনেও না। হাসিনা আমল নিয়ে যদি কোনো কথা বলি, নেগেটিভ কথা বলি, আর দূর ভাবতেন তো এইসব পুরনো কথা, এখনকার কথা বলেন। জি নিশ্চয়ই, আমরা শেষ মুহূর্তের আলোচনায় আছি। বন্ধ করা কলকারখানা খোলা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ব্যাংক একটা 60,000 কোটি টাকার একটা পুনরুদ্ধার প্যাকেজ নিয়ে আসছে। আমরা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলি কলকারখানা বন্ধ হয়েছে, আগেও বন্ধ হয়েছে, এবং কর্মসংস্থান করাটা অত্যন্ত জরুরি, বিনিয়োগ বাড়ানোটা জরুরি, আমাদের প্রবাসী আয় যেভাবে বাড়ছে সেটা ধরে রাখা জরুরি, আমাদের রপ্তানি আয় কিন্তু কমে যাচ্ছে। মিস্টার মাসুদ কামাল, আপনার সর্বশেষ বাজেটকে কীভাবে দেখছেন? দেখেন, এই যে 60,000 কোটি টাকা যে পুনর্জন আপনি দিবেন, কাদেরকে দিবেন? যে কোম্পানিগুলি মালিক তাদেরকে দিবেন, যে কোম্পানির কারখানাগুলি বন্ধ হয়ে গেছে ওগুলি মালিককে দিবেন, তুমি কারখানাটা চালু করো। তো এই কোম্পানিগুলি সবই কি মানে পাবলিকের কারণে বন্ধ হয়েছে, সরকারের কারণে বন্ধ হয়েছে, নাকি মালিকের কারণে বন্ধ হয়েছে? মালিকের কারণে কী বন্ধ হয়েছে? টাকাগুলি মালিক বাইরে পাঠিয়ে দিচ্ছে, টাকাগুলি মালিক অন্য কাজে ব্যবহার করছে, অনুৎপাদনশীল কাজে ব্যবহার করছে, অথবা এই কারখানাকে চালু রাখার জন্য সে পর্যাপ্ত ব্যবহার করে নাই, অথবা তার মেধায় কুলায় নাই যে কীভাবে একটা কারখানাকে চালু রাখতে হয়। এই তো কারণগুলো। তো ওই লোককে আপনি আবার টাকা দিবেন কেন? ওই লোককে আবার ওই কারণে ওইটা এই 60,000 কোটি টাকা দেওয়া মানে নির্ঘাত এখান থেকে 50,000 কোটি টাকা আবার হারাই যাওয়া। আর মুস্তাকুর রহমান সাহেব তো করবেনই, কারণ খেলাপি ঋণ কীভাবে হয় না ওটা ভালো জানেন, উনি দিয়ে কামি করছে না কেউ। উনিও তো খেলাপি ঋণ ছিলেন, ঋণ খেলাপি ছিলেন এক সময়। তারপরে কোনো মতে ইলেকশনে আগা টাকা দিয়ে ওটাকে রিশিডিউল করছেন, এই তো করছেন। তো উনি ওনার ইয়ার দোস্তকে টাকা বন্টন করতেছেন, সমস্যাটা কি? আমরা তো এটাই করছি। গ্রামে একটা প্রবাদ আছে না যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া, তো আমরা তো এই কাম করছি। বন্ধ কারখানাকে উনি 60,000 টাকা দিয়েছে, 15 জন, কার টাকা এটা? কার টাকা দিচ্ছেন উনি? আর ওরা কি এই কারখানাগুলি চালু করবো? একটু আপনার তো যে ঘটনা ঘটবে ফলো আপ করে দিয়ে এখান তো তার আগে আপনি একটু একবার চেক করে দেখেন এই কারখানাগুলি বন্ধ হয়েছিল কেন। তার মানে যাদেরকে টাকা দিচ্ছে তারা তো এই কোম্পানিগুলিকে চালু রাখতে পারে নাই রে ভাই, তারা তো পারে নাই। যে এনভায়রনমেন্টের কারণে পায় নাই, যে সরকারের কারণে পায় নাই, ওই সময় কি অন্য অন্য যারা যেগুলি চালু আছে ওগুলির জন্য কি এই একই এনভায়রনমেন্ট ছিল না? তারা পারছে, সে পারে নাই। তার সিদ্ধান্তহীনতার কারণে পায় নাই, তার ভুল সিদ্ধান্তের কারণে পায় নাই, অথবা তার চুরি করার কারণে পায় নাই, এই তো তার অযোগ্যতার কারণে পায় নাই। তো ওই লোককে আপনি আবার টাকা দিবেন কেন? কিসের উপর ভিত্তি করে দিবেন? তো এইগুলি হলো ফালতু কথা। আপনি বরং নতুন উদ্যোক্তা তৈরি করেন, যারা কারখানা বন্ধ করে দিয়েছে এর মধ্যে 2-1টা হতে পারে জেনুইন কারণ, 2-1টা মানে মানে 2%, 5% উপরে না রে ভাই। আর বাকি সব চোর চোরটা, ওরা আবার কাছে ভাই তুমি আমার দেওয়া আবার চুরি করি, এই হবে। আপনি এই যে বাজেটের সামনে রেখে মূল্যস্ফীতি চাপটাকে আপনি কিভাবে দেখেন? মোকাবেলাটা খুব ভয়ঙ্কর ভাবে দেখি, ভয়ঙ্কর ভাবে দেখি। আপনি এই বাজেটের হওয়ার পরপরই কি হবে, আপনার কি বলে আপনার বেতন কমিশন হবে, পে কমিশন তো বাস্তবায়ন হচ্ছে। পে কমিশনের মাধ্যমে কি হবে, স্ট্রেট ওয়েতে সরকারি কর্মচারীদের বেতন ডাবল হয়ে যাবে, তো। এখন এরকম ডাবল কিন্তু একবার শেখ হাসিনা করছিল, শেখ হাসিনা করে বলছিল বেতন ডাবল করে দিলাম, এখন দুর্নীতিটা কম করেন। কেউ শুনছে? সব দুর্নীতির রেটও বাইরে গেছে। তো এইবারও তাই হবে। কিন্তু বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কতজন? খাতায় কলমে 19 লাখ, বাস্তবে আছে 15 লাখ, 4 লাখ পদ খালি আছে। তার মানে 14 লাখ লোকের জন্য, এই 14 লাখ লোককে বাড়তি টাকা দিয়া আপনি 14 কোটি মানুষকে বিপদে ফেলে দিচ্ছেন। কারণ এই টাকার যখনই আসবে এটা বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়বে, মূল্যস্ফীতি হবে।
মূল্যস্ফীতি হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়লে পরে, যে ধরেন আমি একজন বেসরকারি চাকরি করি, ধরা যাক আমার বেতন বাড়ছে, না। আপনি খবর নিয়ে দেখেন তো কোভিডের পরে, কোভিডের সময় অনেকে বেতন কম ছিল, ওইটি আবার আগের জায়গায় আসছে কিনা তাই খবর নিয়ে দেখেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিয়ে এত আপনি খাতির করেছেন, করেন, কোনো সমস্যা নাই। তো ওনারা আপনার নিজের সন্তান আর বেসরকারি এরা কি সৎ সন্তান, এদের দিকটা কে দেখবে? বাংলাদেশে অনেক বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় একদম মনে করেন 10টা 12টা প্রতিষ্ঠানের মধ্যে একটা, যেখানে খবর নিয়ে দেখেন 20 বছর চাকরি করার পর খালি শেষ মাসের বেতনটা নিয়ে চলে গেছে। 20 বছর পর সে একদম চাকরিও পাচ্ছে না, বুড়া হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর। মালিক মনে করেন বাড়িতে বউর লোকে মারামারি করছে, বউর লোকে ঝগড়া করছে, অফিসে এসে নিয়ে প্রথমে দেখা হয়েছে, আমার সঙ্গে তোমার চাকরি নাই কালকের থেকে, এই তো হয়েছে। এর মধ্যে 20 বছর পর আমি তো বুড়া হয়ে গেছি রে ভাই, আমি কি নিয়ে যাবো এখান থেকে? এরকম অনেক প্রতিষ্ঠান আছে, কোনো গ্র্যাচুইটি কি জিনিস কেউ জানে না, গ্র্যাচুইটি জানে না, মানে খালি হাতে চলে গেছে। এগুলি দেখার দায়িত্ব কার? এগুলি কি এসে ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখবো নাকি? তো এই পে কমিশন বাস্তবায়ন করার আগে এগুলি দেখতে পারে, জিজ্ঞাসা করতে পারে না, বলতে পারে না। এই যে আপনার অনেকগুলি কোম্পানিকে আপনার নতুনকে টাকা দিয়েছে, তাদেরকে বলতে পারে না যে তোমরা প্রতিষ্ঠান করবা, প্রতিষ্ঠানের নিয়ম মেনে করবা। লেবার ল একটা আছে, এই লেবার ল বেসরকারি প্রতিষ্ঠানগুলো কেউ মানে, যতগুলি বড় বড় প্রতিষ্ঠান আছে দেখেন আপনি যোগাযোগ কিনা, নাহলে যোগাযোগ করে খুঁজে না পায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি একদম ধীরে ধীরে দেখাই দেবো। তো কেউ মানে, এখন কি বলবেন ভাই? এক দেশে বলে বৈষম্য বিরোধী আন্দোলন করে, কিসের বৈষম্য? বৈষম্যের মধ্যেই তো আছি রে ভাই। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে, আমরা নানা সংকট, নানা চ্যালেঞ্জের মুখোমুখি, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমরা সরকার, বিরোধী দল, জনগণ, সকল শ্রেণী পেশা মানুষকে কিন্তু এখন ঐক্যবদ্ধ হতে হবে। এবং যেহেতু জনগণের ভোটে নির্বাচিত এই সরকার 5 বছরের জন্য ম্যান্ডেট পেয়েছে, সরকার পরিচালনায় সকল অংশীজনকে সহযোগিতার মাধ্যমে আমরা যাতে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, কর্মসংস্থান তৈরি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, প্রবাসী আয়কে বৃদ্ধি করে, আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করে বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতির, সেই অর্থনীতিকে আবার আমরা চাঙ্গা করতে পারি, সেই অবস্থার দিকে ফিরে আসতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই ভয়েস বাংলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজকে এবং আমাদের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল ভাইকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আমাদের আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।